আসসালামু আলাইকুম। ভীষণ প্লাস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে প্রতি বছর 2টা অঙ্ক আসবেই, সেই চ্যাপ্টারটা করব। আর্থিক বিবরণী। আমরা সবাই জানি যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 2টা এবং দ্বিতীয় পত্রে 2টা, মোট 4টা অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে। তো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের যে আর্থিক বিবরণীটা আছে এইটা আজকে শুরু করব আমরা। তো চলো আমরা দেখি এই চ্যাপ্টারে কি কি আমাদেরকে শিখতে হবে। প্রথমে আসি, আর্থিক বিবরণী কি। দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, আমাদের দৈনন্দিন যে ব্যবসায়িক কার্যক্রম থাকে সেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, এরপরে আছে মুনাফা অর্জন ক্ষমতা এবং আর্থিক অবস্থা নির্ণয়। আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য নির্দিষ্ট সময়ে, তো মনে রাখতে হবে যে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য যে সকল বিবরণী তৈরি করা হয় তাকে বলে আর্থিক বিবরণী। আমরা কি শিখলাম? একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, অর্থাৎ ব্যবসা কার্যক্রম যদি আমরা পরিচালনা করি, সে ব্যবসায় কি মুনাফা অর্জন করছে কিনা, তার ক্ষমতা, আর্থিক অবস্থা নির্ণয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে আমরা বলছি আর্থিক বিবরণী। দেখো, আর্থিক বিবরণীর উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের তথ্য ব্যবহারকারী পক্ষ, যেমন মালিক, পাওনাদার, সরকার, আয়কর কর্তৃপক্ষ, তাদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে কিসের উপর ভিত্তি করে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। তাহলে এটা হলো আর্থিক বিবরণীর উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের তথ্য ব্যবহারকারী বিভিন্ন পক্ষ, মালিক প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করে, পাওনাদার ব্যবহার করে, সরকার ব্যবহার করে, আয়কর কর্তৃপক্ষ ব্যবহার করে তারা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাহলে এখানে এই যে মালিক, একজন পাওনাদার, আয়কর কর্তৃপক্ষ, সরকার, হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি। আর্থিক বিবরণীর 2টা প্রধান লক্ষ্য। একটা হলো একটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল নির্ণয় করা, একটা নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ কত, মোট দায় কত, মালিকানা সত্ত্ব কত, সেটা নিরূপণ করা। তাহলে পরীক্ষায় আসতে পারে আর্থিক বিবরণীর প্রধান লক্ষ্য কয়টি? 2টি প্রধান লক্ষ্য। একটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা, আর একটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিরূপণ করা একটা নির্দিষ্ট তারিখে। আইএএস অনুযায়ী আর্থিক বিবরণী 5টি অংশে প্রস্তুত করা হয়ে থাকে। আমরা জানি যে আর্থিক বিবরণী 5টি অংশে প্রস্তুত করা হয়ে থাকে। একটা হলো বিশদ আয় বিবরণী, অর্থাৎ এই বিশদ আয় বিবরণীর মধ্যে কি থাকে বলতো? বিশদ আয় বিবরণী, যার মধ্যে থাকবে আয়, ব্যয়, এই বিষয়গুলো থাকবে, আয় থাকবে, ব্যয় থাকবে। এরপরে আসো মালিকানা সত্ত্ব বিবরণী। তার মানে আর্থিক বিবরণীর 5টা অংশ আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীর মধ্যে কি থাকবে? বিশদ আয় বিবরণীর মধ্যে থাকবে হলো আয় এবং ব্যয়। মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে কি থাকে? মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে থাকবে হলো, এর মধ্যে থাকবে হচ্ছে মালিকের মূলধন থাকে, এরপরে কি থাকে? উত্তোলন থাকে, উত্তোলনের পরে থাকে হচ্ছে লাভ বা ক্ষতি। এই বিষয়গুলো কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে থাকবে। আরও কিছু থাকতে পারে, অতিরিক্ত মূলধন থাকতে পারে, আয়কর থাকতে পারে, জীবন বীমা প্রিমিয়াম থাকে, অনেক কিছু। বেসিকটা হচ্ছে এটা। আর্থিক অবস্থার বিবরণীতে কি থাকবে? এখানে সম্পদ থাকবে, সমস্ত সম্পদগুলো, এরপরে দায় থাকবে, আর মালিকানা সত্ত্ব থাকবে। সম্পদ থাকবে, দায় থাকবে, মালিকানা সত্ত্ব থাকবে। এরপর আসো নগদ প্রবাহ বিবরণী বা নগদ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণীর মধ্যে এটা সমস্ত নগদ, অর্থাৎ সেটা কি প্রতিষ্ঠানের নগদ আগমন, অর্থাৎ প্রতিষ্ঠানে যত টাকা নগদ আসবে, এবং নির্গমন, আগমন এবং নির্গমন, প্রতিষ্ঠানে যা নগদ আসবে এবং নগদ টাকা যা চলে যাবে।
তার মানে প্রতিষ্ঠানে নগদ টাকা আসলেও এখানে লিখতে হয়, চলে গেলেও এখানে লিখতে হয়, অর্থাৎ সমস্ত নগদ বিষয়গুলো নিয়ে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। আরেকটা হচ্ছে আর্থিক বিবরণীতে ব্যবহৃত নোটসমূহ বা টিকাসমূহ বা ফুটনোট বা পদটিকা, যেটাই বলো না কেন। তাহলে আর্থিক বিবরণীতে এই যে ব্যবহৃত যে নোটসমূহ বা টিকাসমূহ কি, আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি তখন বিভিন্ন হিসাবগুলো, সুদ হিসাব বলো, যে আমাদের সুদ হিসাব ধরতে হবে 6 মাসের, এরপরে আমরা যেমন ঋণের সুদের কথা বলছিলাম, তারপরে আমাদের বিভিন্ন বিষয়গুলো সমন্বয়, যেমন বিজ্ঞাপনের সমন্বয় করতে হতে পারে, এইরকম সমন্বয় সমূহগুলো বা সুদ হিসাবগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করছি, আমরা 6 মাসের ধরছি, কখনো 1 বছরের ধরছি, এই বিষয় সংক্রান্ত একটা শর্ট নোট দিতে হয় বা একটা টিকা দিতে হয়। তো এই টিকাটাই হচ্ছে আমাদের আর্থিক বিবরণীতে ব্যবহার করা হয়, এটা করতে। তাহলে এই আর্থিক বিবরণীর 5টা অংশ, এর মধ্যে আমাদের করতে হবে প্রথম 3টা অংশ। বিশদায় বিবরণী করতে হবে। বিশদায় বিবরণী করার পরে এখান থেকে আমরা কি পেতে পারি জানো? বিশদায় বিবরণী করলে এখান থেকে আমরা লাভ বা ক্ষতি এটা জানতে পারবো, যে আমার প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কত টাকা। মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা সমাপনী মালিকানা সত্ত্ব জানতে পারবো, আর আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমার প্রতিষ্ঠানে সম্পদ কত টাকা আছে, দায় কত টাকা আছে, মালিকানা সত্ত্ব কত টাকা আছে, এইটা আমরা বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, দেখো, কোনো একটি নির্দিষ্ট সময়ে লাভ ক্ষতি জানার জন্য, কোনো একটা নির্দিষ্ট সময়ে লাভ ক্ষতি জানার জন্য এই বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট হিসাবকালে, কোনো একটা নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল নির্ণয় করার উদ্দেশ্যে আয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে বিশদ বিবরণী 2 ধরনের ছকে উপস্থাপন করা হয়। একটা হচ্ছে এক ধাপ আয় বিবরণী, আর একটা হচ্ছে বহুধাপ আয় বিবরণী। আমাদের পরীক্ষায় কিন্তু এই বহুধাপ আয় বিবরণীটা আসবে, অর্থাৎ যেটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়। আর ছোট প্রতিষ্ঠান হলে এক ধাপ আয় বিবরণী। আমাদের পরীক্ষায় আসবে বহুধাপ আয় বিবরণী। হ্যাঁ, এটা আমাদের ভালো করে শিখতে হবে, বহুধাপ আয় বিবরণী। একটি নির্দিষ্ট হিসাবকালে মালিকের মূলধন, দেখো কি কি আছে, মালিকের মূলধন, অতিরিক্ত বিনিয়োগ, উত্তোলন এবং মুনাফা বা ক্ষতির ফলে মালিকানা সত্ত্বের যে পরিবর্তন ঘটে তার বিবরণ যে আর্থিক বিবরণীতে উপস্থাপন করা হয় তাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। অর্থাৎ এখানে কয়েকটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে একটা নির্দিষ্ট হিসাবকালে, এটাও কিন্তু একটা নির্দিষ্ট হিসাবকালে করা হয়, মালিকের কি কি আছে, মালিকের মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন এবং লাভ ক্ষতি, এইগুলো মালিকানা সত্ত্বের যে পরিবর্তন ঘটায়, মালিকের মূলধন বাড়লে মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায়, অতিরিক্ত বিনিয়োগ করলে মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায়, উত্তোলন হইলে মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে। তো মালিকানা সত্ত্বের কি পরিবর্তন হচ্ছে সেইটাই হচ্ছে আমাদের এখানে উপস্থাপন করা হয় মালিকানা সত্ত্ব বিবরণীতে। মালিকানা সত্ত্ব, দেখো মালিকের মূলধন আসতেছে, মালিক উত্তোলন করে নিয়ে যাচ্ছে, মালিক যদি আবার অতিরিক্ত বিনিয়োগ করে, হ্যাঁ, মালিকের কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেই জিনিসটা, এগুলো কিন্তু মালিকানা সত্ত্বে প্রভাব পড়ে। আর্থিক অবস্থার বিবরণী, একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আর্থিক অবস্থার বিবরণীতে বলেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণীতে কি, সম্পদ, এরপরে দায়, আর হলো মালিকানা সত্ত্ব, এই 3টা জিনিস, মালিকানা সত্ত্ব। তাহলে মোট সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের আর্থিক অবস্থান প্রদর্শনকারী বিবরণীকে কি বলে, আর্থিক অবস্থার বিবরণী বলে। তাহলে এখানে মনে রাখতে হবে যে এক পাশে টোটাল অ্যাসেট থাকে আর এক পাশে হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, 2 পাশ কিন্তু সমান হবে। এটার মতো এই যে দাড়িপাল্লা যেমন 2 পাশ সমান, এটা কিন্তু 2 পাশ সমান হবে। সম্পদ যত টাকা হয়, সম্পদ যদি 1 লক্ষ টাকা হয়, সম্পদ যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে এইদিকে ধরো 80,000 টাকা দায় আর 20,000 টাকা হচ্ছে ওনার্স ইকুইটি, এইদিকেও 1 লক্ষ টাকা হবে, 2 পাশ সমান হবে সবসময়। এবার আসো নগদ প্রবাহ বিবরণী কি। একটি নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন এবং বহির্গমন, তার মানে নগদ অর্থ কত টাকা আসছে, যেটাকে আমরা ক্যাশ ইনফ্লো বলে থাকি, আর বহির্গমন ক্যাশ আউটফ্লো, অর্থাৎ কত টাকা নগদ আসছে, কত টাকা নগদ যাচ্ছে, এটা যে বিবরণীতে উপস্থাপন করা হয় তাকে আমরা বলি নগদ প্রবাহ বিবরণী। এটার নামে আলাদা একটা অধ্যায় আছে, আমরা সেই অধ্যায়টা আলাদাভাবে শিখব। এবার আসো ফুটনোট। এই বিবরণীতে প্রদর্শিত বিভিন্ন হিসাবের বিস্তারিত ব্যাখ্যা, অর্থাৎ আমরা কিভাবে হিসাব করেছি সেটার বিস্তারিত ব্যাখ্যা, কিছু অতিরিক্ত তথ্য এবং হিসাব নীতিমালা যে নোট আকারে উপস্থাপন করা হয় তাকে এই নোটসমূহ টিকা বা ফুটনোট বলা হয়।
এবার আমাদের যে ধাপটা ছিল, আমরা তোমাদেরকে যেই ধাপটা দেখাইছি যে এই আর্থিক অবস্থার বিবরণী আমাদের কিভাবে করতে হবে। প্রথমে বিশদায় বিবরণী করতে হবে। বিশদায় বিবরণীতে কি থাকে, আয় থাকে আর ব্যয় থাকে। তাহলে আয় ব্যয়গুলো নিয়ে বিশদায় বিবরণী করব, এরপরে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা ধাপ আমাদেরকে করতে হবে এই আর্থিক বিবরণী চ্যাপ্টারে, ঠিক আছে। তো প্রথমে আমরা ছকগুলো শিখে নিব। যেমন বিশদায় বিবরণীর একটা ছক আছে, মালিকানা সত্ত্ব বিবরণীর একটা ছক আছে, আর্থিক অবস্থার বিবরণীর একটা ছক আছে। তো আমরা ছকগুলো একটু দেখব। প্রথমে বিশদায় বিবরণী ছক। দেখো বিশদায় বিবরণীতে এখানে শুধু আয় আর ব্যয়গুলো বসে। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা বিক্রয় দিয়ে শুরু করব অঙ্ক। সবার প্রথমে বিক্রয়, কত টাকা বিক্রি করেছে। আয় না করলে তো আর ব্যয় হবে না, তাহলে প্রথমে আয় করতে হবে। আয় করতে হলে বিক্রয় দিয়ে অঙ্ক শুরু করতে হবে, ঠিক আছে। বিক্রয়ের সাথে অনেকগুলো সমন্বয় থাকে। বিক্রয়ের সাথে থাকতে পারে অলিখিত বিক্রয় যোগ, যেটা বিক্রি করেছি লেখা হয় না, এটাকে বলছি আমরা অলিখিত বিক্রয়। এটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করতে হয়। এই যে দেখো, ফেরত থাকলে মাইনাস বিক্রয় ফেরত, এর আবার নাম আছে আন্তঃফেরত বা শুধু ফেরত থাকতে পারে। তাহলে বিক্রয়ের সাথে ফেরত বাদ, আবার বাদটাও বাদ। বিক্রয় থেকে ফেরত বাদ, বাদটাও বাদ। আর অলিখিত বিক্রয়টা যোগ হবে। হ্যাঁ, এই যে অলিখিত বিক্রয়টা যোগ। আবার মুনাফাবিহীন যদি পণ্য বিক্রি করা হয় সেটা আবার বিয়োগ হবে। আর ভ্যাট থাকলে বিয়োগ হবে। এটা সব ক্যালকুলেশন করলে পাবো আমরা নিট বিক্রয়। যদিও পরীক্ষায় সবগুলো থাকবে না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কেন, যে কোনটা আসবে এটা তো আমরা জানি না, বাট আমাদের সবগুলো শিখে রাখা উচিত। বিক্রয়ের সাথে কি কি যায়, দেখো যোগের এন্ট্রি শুধু একটা, অলিখিত বিক্রয়। যোগের এন্ট্রি শুধু অলিখিত বিক্রয়, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ হয়। আর বিক্রয় ফেরত, ফেরত দিয়েছ, বিক্রি করেছো, এটা ফেরত আসছে কিন্তু এটা মাইনাস করা হয় না, এটা মাইনাস করতে হবে। তাহলে বিক্রয় ফেরতের আরও নাম আছে আন্তঃফেরত। আন্তঃফেরত মানেও বিক্রয় ফেরত। এখানে একটু কনফিউশন লাগে, একটা হচ্ছে পরিবহন, আন্তঃপরিবহন। আর একটা হচ্ছে আন্তঃফেরত। এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। দেখো আন্তঃপরিবহন মানে, আন্ত মানে ক্রয়, তাহলে এটা হচ্ছে ক্রয় পরিবহন। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। আর আন্তঃফেরত এটা মানে বিক্রয় ফেরত। তাহলে দুইটা একটু গ্যাঞ্জাম লাগছে না বলো? আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, কিন্তু আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। তাহলে একটু শিখাই দিই। আন্তঃপরিবহন, আন্ত মানে কি, ভিতরে না বাইরে? আন্ত মানে ভিতরে। তাহলে এই যে পরিবহন জিনিসটা, এই পরিবহনটা কোন দিকে আসছে? ব্যবসার ভিতরের দিকে আসছে, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আসছে। ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যদি আসে তাহলে কখন আসে? আমি ক্রয় করে নিয়ে আসলেই তো পরিবহনটা আমার ব্যবসার ভিতরে আসছে, তাই না? তাহলে এটাকে আমরা বলছি ক্রয় পরিবহন। আন্তঃপরিবহন মানে পরিবহনটা আমার ব্যবসার ভিতরে আসছে, এটাকে আমরা বলছি ক্রয় পরিবহন। আন্ত মানে ভিতরে। আর আন্তঃফেরত, ফেরতটা কোথায় আসছে? এটাও ভিতরে আসছে। তো ভিতরে কখন ফেরত আসে? নিশ্চয় আমি আগে বিক্রি করেছিলাম, এই জন্য তো আমার কাছে ফেরত আসছে। তাহলে যেহেতু আমার কাছে ফেরত আসছে, এটা আমি আগে বিক্রি করেছিলাম, এটা বিক্রয় ফেরত। তাহলে বুঝতে হবে যে আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আর আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। তাহলে ফেরতও বাদ দিব, বাদটাও বাদ দিব, ঠিক আছে। আর অলিখিত বিক্রয়টা যোগ করব, আর ভ্যাট যদি থাকে, বিক্রয় ভ্যাট, এটাও আমরা মাইনাস করব। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে পাবো নিট বিক্রয়। এবার আসো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয়ের পরে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে কি আসে? সবার প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য, এটা সেকেন্ড কলামে লিখবা। এরপরে আসে ক্রয়। ক্রয় ফার্স্ট কলামে কেন? এটার সাথে আরও কিছু সমন্বয় থাকে, এই সমন্বয়গুলো লিখতে হয়, এই জন্য ক্রয় ফার্স্ট কলামে। এরপর দেখো ক্রয় ফেরত। ক্রয় ফেরতের আরও নাম আছে বহি ফেরত বা শুধু ফেরত থাকতে পারে। তাহলে সেমভাবে ক্রয়ের সাথে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, এরপরে মুনাফাবিহীন বিক্রয়, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আর যোগের এন্ট্রি, এই যে সে একটা অলিখিত ক্রয়। তাহলে ক্রয়ের সাথে আবার আরও সমন্বয় আছে। ফেরত বাদ দিতে হবে, বাট্টা বাদ দিতে হবে, মুনাফাবিহীন বিক্রয় বাদ দিতে হবে, উত্তোলন বাদ দিতে হবে। উত্তোলন মানে পণ্য উত্তোলন, আবার নগদ টাকা উত্তোলন না, পণ্য উত্তোলন। বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিতে হবে, আর যোগ করতে হবে অলিখিত ক্রয়। আবার ক্রয় ভ্যাট থাকলেও বাদ দিতে হবে। এই সবগুলো ক্যালকুলেশন করে যেটা পাবো, এটার নাম হচ্ছে নিট ক্রয়। এটার নাম হলো নিট ক্রয়। নিট ক্রয়। তাহলে আগের ছকটা যদি খেয়াল করো, এটা ছিল নিট বিক্রয়, আর পরের ছকটা হলো, এটা হলো নিট ক্রয়।
একদম একদম মুখস্থ করে ফেলতে হবে এই ফরম্যাট, ঠিক আছে। এরপরে আসো প্রত্যক্ষ খরচগুলো আসে। প্রত্যক্ষ খরচের মধ্যে প্রথমে আসে মজুরি। দেখো আমাদের যদি বলে মজুরি তাহলে আমরা এখানে দিব, কিন্তু যদি বলে বেতন, বেতন কিন্তু প্রত্যক্ষ খরচ না, এটা কিন্তু পরোক্ষ খরচ। তাহলে বেতন কিন্তু এখানে আসবে না, এখানে আসবে কোনটা? মজুরি। মজুরির সাথে যদি কোনো সমন্বয় থাকে, বকেয়া মজুরি বা অগ্রিম মজুরি, আমরা যদি বকেয়া মজুরি পাই তাহলে বকেয়া মজুরি এটা কি করতে হয় বলো তো? বকেয়া মজুরি যোগ করে দিতে হয়, আর অগ্রিম মজুরি বিয়োগ করে দিতে হয়। তাহলে বকেয়া থাকলে যোগ হয়, অগ্রিম থাকলে বিয়োগ হয়, হ্যাঁ মনে রাখবা। এরপরে ডক চার্জ, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, নগর শুল্ক, এগুলো সব প্রত্যক্ষ খরচ। এরপরে ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, এটাও প্রত্যক্ষ খরচ। জ্বালানি প্রত্যক্ষ খরচ। সবগুলো যোগ করব, একটা বিয়োগ করব, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করতে হবে, হ্যাঁ। বছর শেষে যে পণ্যটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য। আমদানি শুল্ক, ডক চার্জ। ডক চার্জটা কি? আমরা বাইরে থেকে যখন পণ্য আমদানি করে নিয়ে আসি, আমরা যে ডক ইয়ার্ডে পণ্যগুলো রাখি জাহাজ থেকে নামানোর পরে, ওইটার একটা ভাড়া দিতে হয়, এটা হলো ডক চার্জ। আমদানি শুল্ক, পণ্য আমদানি শুল্ক, আমদানি করতে গেলে গভর্নমেন্টকে শুল্ক দিতে হবে, তাই না? এটা আমাদের জন্য ব্যয়। জাহাজ ভাড়া একটা ব্যয়, নগর শুল্ক ব্যয়, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন এগুলো আমাদের জন্য ব্যয়। জ্বালানি একটা ব্যয়। তাহলে সমাপনী মজুত পণ্যটা আমরা বিয়োগ করে দিব শেষে, ঠিক আছে। তাহলে কি পাবো বলো তো? মোট মুনাফা। এরপরে আসি বাদ পরিচালন ব্যয়। এই যে বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে বেতন, অগ্রিম থাকলে বিয়োগ, বকেয়া থাকলে যোগ, এরপরে দিব ভাড়া, বিক্রয় পরিবহন, হ্যাঁ এগুলো সব আমরা বসাবো। টাকার ঘর এখানে দরকার হয় আরেকটা দিয়ে দিব, 3টা টাকার ঘর দিয়ে দিব। যদি সমন্বয় থাকে, যদি সমন্বয় থাকে তাহলে আমরা শেষের দিকে দেই, এখানে দেই একটা টাকার ঘর বাড়িয়ে দিলাম, 3টা টাকার ঘর। সমন্বয় যদি না থাকে আমরা সব সেকেন্ড কলামে দিব। বিক্রয় পরিবহন, এরপরে হচ্ছে যে অফিস দপ্তরের খরচ, যাতায়াত বা ভ্রমণ খরচ, প্যাকিং খরচ, হ্যাঁ তারপরে বিমা খরচ, যত ধরনের পরিচালন ব্যয় আছে সবগুলো এখানে আসবে। তাহলে মনে রাখবা যদি অগ্রিম হয় বিয়োগ হবে, আর যদি বকেয়া হয় তাহলে যোগ হবে, হ্যাঁ এটা মনে রাখবা। এরপরে দেখো রপ্তানি শুল্ক আছে, রপ্তানি শুল্ক বসাই দিলাম। কর ও অভিকর, উপযোগ খরচ, তারপরে যোগাযোগ খরচ, সবগুলো কিন্তু পরিচালন ব্যয়। আচ্ছা প্রদত্ত বার্তা বা শুধু বার্তা, বা যদি রেওয়া মিলের ডেবিট পাশে থাকে সেই বার্তাটা একটা ব্যয়। এরপরে অবচয়, অবচয় যে কোনো স্থায়ী সম্পত্তির অবচয় হতে পারে, হতে পারে আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, যে কোনো স্থায়ী সম্পত্তির অবচয়টা এখানে আসে। আর এই যে অনাদায়ী পাওনা বা কুরিন, এইটা এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে শিখতে হয় অনাদায়ী পাওনারটা। আমি যদি একটু দেখাইতে চাই যে এটা যদিও আমি আলাদা করে দেখাবো পরে, দেখো অনাদায়ী পাওনা, বা এটার আরেকটা নাম আছে কি বলতো? কুরিন। আমি যদি একটু আলাদা করে দেখাতে চাই, দেখো আমি যদি ফার্স্টে লিখি অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনার আর একটা নাম হচ্ছে কুরিন। অনাদায়ী পাওনার আর একটা নাম হচ্ছে কুরিন। এটা কোথায় থাকে জানো? এটা থাকে রেওয়া মিলের ডেবিট পাশে। অনাদায়ী পাওনা বা কুরিন কোথায় থাকে? রেওয়া মিলের ডেবিট পাশে থাকে। এইটার সাথে যোগ হয় নতুন কুরিন, এটার সাথে যোগ হয় নতুন কুরিন। নতুন কুরিন কোথায় থাকে? সমন্বয়ে থাকে। নতুন কুরিন থাকে সমন্বয়ে। কি বলা থাকে? যে দেনাদারের 2000 টাকা আর পাওয়া যাবে না, এটা হলো নতুন কুরিন। অথবা দেনাদারের 2% আর পাওয়া যাবে না, এটা হচ্ছে নতুন কুরিন। এরপরে যোগ হবে নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি, এইটাও যোগ হবে। এইটা আবার কোথায় থাকে? নতুন কুরিন সঞ্চিতি, এইটাও সমন্বয়ে থাকে।
সাধারণত পার্সেন্টেজ আকারে থাকে। কিভাবে বলা থাকে? প্রথমে বলা থাকে দেনাদারের 2000 টাকা আর পাওয়া যাবে না, এরপরে বলে অবশিষ্ট দেনাদারের উপরে 5% সঞ্চিতি ধার্য করতে হবে। অবশিষ্ট দেনাদার মানে ধরো দেনাদার আছে 20,000 টাকা, তাহলে 20,000 টাকার মধ্যে যে 2,000 টাকা আর পাওয়া যাবে না, এই 2,000 আগে বাদ দাও। বাদ দেওয়ার পরে বাকি যে 18,000 টাকা দেনাদার, এর উপরে 5% করবা, তাহলে ওইটাকে বলছি সঞ্চিতি, এটাও যোগ হবে। তাহলে নতুন কুরিন যোগ, নতুন কুরিন সঞ্চিতিও যোগ, একটা শুধু বিয়োগ হবে, এটা হলো পুরাতন কুরিন। পুরাতন কুরিন এইটা বিয়োগ হবে, এটা থাকে রেওয়া মিলের ক্রেডিট পাশে। রেওয়া মিলের ক্রেডিট পাশে থাকে পুরাতন কুরিন সঞ্চিতি, রেওয়া মিলের ক্রেডিট পাশে থাকে, এইটা শুধু বিয়োগ হবে, বাকিগুলো সব যোগ হবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কুরিন, এর বাইরে কিছু আসবে না, এগুলোই শিখতে হবে কুরিন। তাহলে প্রথমে কুরিন, তারপরে নতুন কুরিন যোগ, নতুন কুরিন সঞ্চিতি যোগ, পুরাতন কুরিন বিয়োগ। কুরিনটা কোথায় থাকে? রেওয়া মিলের ডেবিট পাশে। নতুন কুরিন কোথায় থাকে? এটা থাকবে সমন্বয়ে। নতুন কুরিন সঞ্চিতি এটাও সমন্বয়, আর পুরাতন কুরিন রেওয়া মিলের ক্রেডিট পাশে থাকে। আচ্ছা, তাহলে এরপরে আমরা কি পাবো? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার পরে অপরিচালন আয় যোগ করতে হবে, অপরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। তো অপরিচালন আয়ের মধ্যে কি কি থাকে? বিনিয়োগের সুদ থাকে, প্রাপ্ত কমিশন, উপভাড়া, এগুলো সব কিন্তু আয়। প্রাপ্ত লভ্যাংশ, ব্যাংক জমা সুদ, প্রদত্ত ঋণের সুদ। এই যে শুধু ঋণের সুদ ব্যয়, কিন্তু প্রদত্ত ঋণের সুদ এটা কিন্তু একটা আয়, ঠিক আছে? প্রাপ্ত বাট্টা, শিক্ষানবিশ সেলামি, তাহলে এগুলো সব আয়। বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, উপভাড়া, তারপরে প্রাপ্ত লভ্যাংশ, ব্যাংক জমা সুদ, প্রদত্ত ঋণের সুদ, প্রাপ্ত বাট্টা, শিক্ষানবিশ সেলামি, সবগুলো অপরিচালন আয়। অর্থাৎ ব্যবসা পরিচালনা করার জন্য এটার প্রয়োজন নাই, কিন্তু এটা আয়, এই জন্য এটাকে বলে অপরিচালন বা অন্যান্য আয় বলা হয়ে থাকে। অন্যান্য আয়ও বলা হয়ে থাকে। ওকে, এরপর আসি অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে কি আসবে? দেখো, ঋণের সুদ, প্রদত্ত কমিশন, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, এগুলো হচ্ছে অপরিচালন ব্যয়। এগুলো সব বাদ দেওয়ার পরে যেটা থাকে এটাকে বলে নিট মুনাফা। তাহলে এইভাবে আমরা নিট মুনাফা পর্যন্ত বের করব। এই নিট মুনাফা করব আমরা কিসের মাধ্যমে? এটা করব বিশদায়ী বিবরণীতে। তাহলে আমাদের যে 3টা ধাপ ছিল আর্থিক বিবরণীর, যে 3টা ধাপ, একটা হলো বিশদায়ী বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আমরা প্রথম ধাপটার ফরম্যাটটা শিখলাম যে কিভাবে বিশদায়ী বিবরণী করব। এখানে শুধু আয় এবং ব্যয়গুলো আসবে, ঠিক আছে? এরপর আসো মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে সবার প্রথমে প্রারম্ভিক মূলধন দিয়ে অঙ্ক শুরু করতে হয়। এটার সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে আমরা যোগ করব, যদি না থাকে আমরা দিব না। মূলধনের সুদ থাকলে যোগ করব, ঠিক আছে? প্রথমে মূলধন, এরপরে অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, আর যদি মুনাফা হয়, মুনাফা হইলে যোগ, আবার ক্ষতি হইলে বিয়োগ করতে হয়। অর্থাৎ লাভ হইলে যোগ করতে হয়, ক্ষতি হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এরপরে উত্তোলন, সেটা নগদে হোক পণ্য হোক, দুইটাই বিয়োগ করতে হয়। উত্তোলনের সুদও বিয়োগ করতে হয়, আয়কর বাদ দিতে হয়, আর একটা আছে জীবন বীমা, এটাও বাদ দিতে হয়। জীবন বীমা এটাও বাদ দিতে হয়। এরপরে আছে সাধারণ সঞ্চিতি, এই সবগুলো যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে আমরা কি কি শিখলাম? মূলধন প্রারম্ভিক যেটা সেটা বসবে, এটার সাথে অতিরিক্ত মূলধন আমরা যোগ করব, মূলধনের সুদ যোগ করব, নিট মুনাফা হলে যোগ করব, আর যদি লস হয় তাহলে বিয়োগ করব। উত্তোলন, সেটা নগদ হোক পণ্য হোক, দুইটাই বিয়োগ, উত্তোলনের সুদ বিয়োগ, আয়কর বিয়োগ, জীবন বীমা বিয়োগ, আর সাধারণ সঞ্চিতি আমরা যোগ করে আমরা যেটা পাবো এটা হলো সমাপনী মালিকানা সত্ত্ব। এবার তোমাকে যেটা জানতে হবে যে আমরা আর্থিক অবস্থার বিবরণী যে শিখব, আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ আসে, এরপরে দেখবা সম্পদের পরে সম্পদের আবার ভাগ আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, ঠিক আছে? এরপরে আমাদের দায় সমূহ আসে, মালিকানা সত্ত্ব আসে, এই যে চলতি দায়। এখন এই যে বিষয়গুলো শিখবো, এটার জন্য আগে আমাদের কি করতে হবে? আগে আমাদের শিখতে হবে যে আমরা আর্থিক অবস্থার বিবরণী শেখার জন্য আগে আমাদের জানতে হবে সম্পদ কোনগুলো, কি কি ধরনের সম্পদ পাওয়া যায়, দায় কোনগুলো, কি কি ধরনের দায় আছে, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। এইটার জন্যই আগে এই ফরম্যাটটা তোমাদেরকে একটু শেখাবো যে সম্পদের আবার ভাগ আছে, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, আবার অলিক সম্পদ। তাহলে এই 4 ধরনের সম্পদ আছে। দেখো 4 ধরনের সম্পদের মধ্যে চলতি সম্পদ কোনগুলো? নগদ তহবিল, যেটা 1 বছরের মধ্যে, অর্থাৎ
ওকে, দেখো চলতি সম্পদ, নগদ তহবিল আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারছি, যে কোনো সময় আমার কাছে আসতেছে নগদ টাকা, আবার নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে চলতি সম্পদ। ব্যাংক জমা, তাও ব্যাংক থেকে টাকা উঠাচ্ছি আবার জমা দিচ্ছি। মজুদ পণ্য, মজুদ পণ্য আমরা যে কোনো সময় ক্রয় বিক্রয় করছি। বাজারযোগ্য সিকিউরিটি, এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অব্যবহৃত বা সরবরাহকারী, অগ্রিম খরচসমূহ, অনাদায়ী বা প্রাপ্য আয়, স্বল্পমেয়াদী বিনিয়োগ, কর্মচারীদের অগ্রিম প্রদান, এই সবগুলো হচ্ছে চলতি সম্পদ। এবার আসো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ যেটা আমরা দীর্ঘদিন ব্যবহার করব এবং এই ব্যবহার করার মাধ্যমে আমরা সুবিধা গ্রহণ করব, তাই না? যেমন ভূমি আমরা দীর্ঘদিন ব্যবহার করব, এখান থেকে আমরা সুবিধা গ্রহণ করব। আসবাবপত্র, অফিস সরঞ্জাম, একটা অফিস সরঞ্জাম কিনে কিন্তু আমি 1 বছরের মধ্যে এটা নষ্ট করে ফেলি না, এটা দীর্ঘদিন বছরের পর বছর চলতে থাকে। মোটরযান, ইজারা সম্পত্তি, ভূমি, দালান কোঠা, মুক্ত প্রাঙ্গণ, সুনাম, ডেলিভারি ভ্যান, কলকবজা যন্ত্রপাতি, ট্রেডমার্ক, গ্রন্থসত্তা আর তেলক্ষেত্র, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এটা না দিলেও চলবে আমার। বিনিয়োগের মধ্যে দেখো, বিনিয়োগ বা লগ্নি, যদি সরকারি বন্ড থাকে, সঞ্চয়পত্র থাকে, সরকারি পেপার নোট, সরকারি সিকিউরিটি, শেয়ার ক্রয় বিনিয়োগ, অনেক ধরনের বিনিয়োগ আছে, আমাদের বেশিরভাগই আসে শুধু বিনিয়োগ। তো বিনিয়োগ এক ধরনের সম্পদ। অলিক সম্পদের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন আর প্রাথমিক খরচ, ঠিক আছে? অলিক বা ভুয়া সম্পদ, এটার নাম হচ্ছে অলিক বা ভুয়া সম্পদ, ঠিক আছে? আরও অনেকগুলো আছে, ট্রেডমার্ক, গ্রন্থসত্তা, এগুলোও সম্পদ আমাদের। তো এই সম্পদগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যে কোনটা কী ধরনের সম্পদ। এবার আসো দায় ও মালিকানা সত্ত্ব। তো প্রথমে দায় হচ্ছে কয় ধরনের জানো? 2 ধরনের, একটা অভ্যন্তরীণ দায় আর একটা হচ্ছে বহিদায়। একটা অভ্যন্তরীণ আর একটা কি বহিদায়। অভ্যন্তরীণ দায়ের মধ্যে কি আছে দেখো, আচ্ছা এটা ভুল করে চলে আসছে, এটা হচ্ছে চলতি সম্পদের অংশ, হ্যাঁ এটা ভুল করে চলে আসছে, এটা হলো চলতি সম্পদ। আচ্ছা দায়টা এখানে ভুল করে চলে আসছে, হ্যাঁ এটা একটু স্কিপ করো। ওকে, এখানে দেখো চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় আর সম্ভাব্য দায়। চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় আর কি দায়? সম্ভাব্য দায়। আচ্ছা, অভ্যন্তরীণ দায়ের মধ্যে আসবে মালিকানা সত্ত্বের অংশগুলো। মালিক হচ্ছে মালিকের যেই অংশটা, এটা হচ্ছে অভ্যন্তরীণ দায়। আর বহিদায় হচ্ছে বাইরে যারা টাকা পাবে, এটা হচ্ছে বহিদায়। তো এই যে এখানে যেগুলো আছে সবগুলো বহিদায়। প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় খরচাবলী, অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের আরেকটা নাম হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম বা অনুপার্জিত, এটা হচ্ছে এক ধরনের চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত, এগুলো সবগুলো চলতি দায়। আর দীর্ঘমেয়াদীর মধ্যে ব্যাংক ঋণ, দেখবো যে পার্সেন্টেজ লেখা আছে যে 10% ব্যাংক ঋণ, বা ঋণপত্র, বন্ধকি ঋণ, দেখবো যে 15% বন্ধকি ঋণ, হ্যাঁ, বা 20% ঋণপত্র, এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে, বা অন্যান্য দীর্ঘমেয়াদী ঋণ। আর সম্ভাব্য দায়ের মধ্যে এই যে জমিন সংক্রান্ত দায়, নোট বিল, বাট্টাজনিত দায়, বিচারাধীন মামলাজনিত দায়। সম্ভাব্য দায় আমাদেরকে হিসাব করার দরকার নেই, আমরা চলতি দায় এবং বহিদায় এইটা আমরা ভালো করে মনে রাখবো, চলতি দায় কোনগুলো, বহিদায় কোনগুলো। আর অভ্যন্তরীণ দায় হচ্ছে মালিকানা সত্ত্বের যে অংশগুলো, সেটা হচ্ছে অভ্যন্তরীণ দায়। এবার আসি আর্থিক অবস্থার বিবরণী। সবার প্রথমে আসবে কি বলতো? সম্পদ সমূহ। সবার প্রথমে কি আসবে? সম্পদ সমূহ। সম্পদ সমূহ যে প্রথমে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে কি কি থাকে? নগদ তহবিল বা হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাবের সাথে অনাদায়ী পাওনা যদি থাকে, যে টাকাটা আর পাওয়া যাবে না, যেটাকে আমরা কুঋণ বলছি, সেটা মাইনাস করতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতিও মাইনাস করতে হবে। তাহলে প্রাপ্য হিসাবের সাথে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমরা বিশদায় বিবরণীতে যোগ করেছিলাম। বিশদায় বিবরণীতে কি করেছিলাম? যোগ করেছিলাম। এখানে এসে কি করে দিব জানো? বিয়োগ করে দিব। তাহলে অনাদায়ী পাওনা বিয়োগ, অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ। এরপরে প্রাপ্য নোট বা বিল, তারপর অব্যবহৃত মণিহারি বা সাপ্লাই, যেটা কিন্তু একটা সম্পদ। কাগজ, কলম, পেন্সিল, ইরেজার, এগুলো। প্রাপ্য আয়, এটাও সম্পদ। যে কোনো প্রাপ্য এটা হচ্ছে সম্পদ। খুচরা যন্ত্রাংশ, এটা যদি ব্যবহার হয়ে থাকে সেটুকু মাইনাস করে দিতে হবে। যতটুকু ব্যবহার হয়ে গেছে সেটা খরচ হয়ে গেছে, এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। অগ্রিম প্রদত্ত খরচ সম্পদ, সম্পত্তি মজুদ সম্পদ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, এটাও সম্পদ। সবগুলো যোগ করলে মোট চলতি সম্পদ পাবো। এরপরে আসো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ মধ্যে বিনিয়োগ, সঞ্চয়পত্র, অন্যান্য কোম্পানির শেয়ার ক্রয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এগুলো সব বিনিয়োগের অংশ। স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র, যদি অবচয় থাকে অবচয়টা মাইনাস করতে হবে। অফিস সরঞ্জাম, এটার সাথে অবচয় থাকলে অবচয়টা মাইনাস করতে হবে। তারপরে যন্ত্রপাতির সাথে অবচয় থাকলে মাইনাস করব। ভূমি, দালান কোঠার সাথে অবচয় থাকলে মাইনাস করব। হ্যাঁ, এগুলো সব নিচে লিখে মাইনাস করে দিব। তাহলে মোট স্থায়ী সম্পদ পাবো। অসমন্বয়কৃত ব্যয়,
এই দুইটাও সম্পদ, ওই যে আমাদের অলিক সম্পদ যেটা ছিল বা ভুয়া সম্পদ যেটা ছিল, সবগুলো যোগ করলে মোট সম্পদ চলে আসে। এরপরে আমাদের দায় ও মালিকানা সত্ত্বসমূহ। প্রথমে চলতি দায়। চলতি দায়ের মধ্যে দেখো প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচ, ব্যাংক জমাতিরিক্ত। এরপরে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে বন্ধকি ঋণ, ঋণপত্র। দীর্ঘমেয়াদী দায় আমি বলেছি এখানে পার্সেন্টেজ থাকতে পারে, ঠিক আছে। আর মালিকানা সত্ত্বের যে অংশটা ক্যালকুলেশন করার পরে আমরা যে সমাপনী মূলধনটা পাইছি, যেমন দেখো মালিকানা সত্ত্ব আমরা করছিলাম, মালিকানা সত্ত্বর এই যে মালিকানা সত্ত্ব যেটা করছি, এই যে সমাপনী উদ্বৃত্ত যেটা আছে, এইটা আমরা সরাসরি বসাই দিব। হ্যাঁ, এটা আমরা সরাসরি বসাই দিব, এখানে বসাই দিলে মোট দায় মালিকানা সত্ত্ব পেয়ে যাব। ডাবল আন্ডারলাইন দিয়ে আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। অবলেখকের কমিশন, এটা হচ্ছে কাল্পনিক সম্পদ। অবলেখকের কমিশন এটা কি? একটা কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ। এরপর আছে বিচারাধীন মামলার জরিমানা বা চুক্তিভঙ্গের খেসারত, এটা সম্ভাব্য দায়, আমরা একটু আগে শিখেছি। বিচারাধীন মামলা থাকলে এটা সম্ভাব্য দায়। অনুপার্জিত আয়কে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়, দায় পাশে দেখানো হয়। দায় পাশে, কোন পাশে? অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। অগ্রিম আয় একটা কি? দায় না? এই জন্য এটা দায় পাশে দেখানো হয়। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে অস্পর্শনীয় বা অলিক সম্পদ। কোনো কোম্পানির সর্বাধিক তরল সম্পদ হচ্ছে নগদ উদ্বৃত্ত। যার নগদ টাকা বেশি তার ওই কোম্পানির তরল সম্পদ বেশি। তরল সম্পদ মানে যেই সম্পদটা আমি ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারছি, এখনই ব্যবহার করতে পারছি, ওইটাকে বোঝাচ্ছে। ট্রেডমার্ক হচ্ছে একটা অদৃশ্য সম্পদ। প্রাথমিক খরচাবলী, এটা হলো ভুয়া সম্পদ। ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র কি? একটা দীর্ঘমেয়াদী দায়। এই যে প্রাথমিক খরচাবলী নিয়ে কিছু কথা বলি। প্রাথমিক খরচাবলী একটা ভুয়া সম্পদ, যদিও লেখা আছে নাম প্রাথমিক খরচাবলী, তারপরও আমরা বলছি এটা কি? একটা সম্পদ। তো প্রাথমিক খরচাবলী কিভাবে সম্পদ হয়? দেখো, কিছু খরচ আছে, যেমন আমি একটা নতুন ব্যবসা দিলাম, এই ব্যবসার যে ডেকোরেশনটা করব, ইন্টেরিয়র করব, এই ইন্টেরিয়র কি আমি প্রতি বছর বছর চেঞ্জ করব? না, এটা আমি একবার করব, দেখা যাচ্ছে 5 বছর 10 বছর পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো, তাই না? তাহলে এইটাকে বলছে, এটাকে আমি ধরে নিচ্ছি একটা প্রাথমিক খরচ ব্যবসা শুরু করার জন্য, কিন্তু এটা আবার একটা সম্পদ, কারণ এটা আমি বারবার করব না, এটা দীর্ঘদিন আমার আর করা লাগবে না। সো এটা এক ধরনের সম্পদ, ঠিক আছে। তাহলে এটা কি সম্পদ? ভুয়া সম্পদ। তাহলে এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের মনে রাখতে হবে। আমরা তাহলে প্রথম ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হলো যে এইখানে কি কি ধরনের ছক আমাদের শিখতে হবে। আমাদের আর্থিক বিবরণীতে 3 ধরনের অঙ্ক করতে হবে। একটা হচ্ছে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা 3টা ছক শিখে ফেললাম, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিলাম। নেক্সট দিন আমরা আরও কিছু বেসিক শিখে তারপরে আমরা আমাদের মেইন অঙ্কে চলে যাব, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।